আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আছি মশিউর নিশান। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলবেন। এখানে আপনাদের জন্য বেশ কিছু ভিডিওস রয়েছে যেগুলো খুবই উপকারী আশা করছি। আজকে আপনাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে বোর্ড বই সেখান থেকে লেসন 16 নিয়ে আমরা আলোচনা করব। এই লেসনটাতে আছে একটা কবিতা। সো আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। সো আমরা শুরু করে দিই। লেসন 16 বোটস সেল অন দ্য রিভার্স। ঠিক আছে, এইটাই লেসনের নাম এবং এইটাই হলো কবিতার নাম। আমরা নিচের দিকে আসলে এই নাম্বার অ্যাক্টিভিটিসে দেখছি লিসেন টু রিড অ্যান্ড দেন রিসাইট দ্য পোয়েম। প্রথমে শুনতে বলেছে, তারপরে পড়তে বলেছে এবং তারপর সেটা আবৃত্তি করতে বলেছে। সো আমি শুরু থেকে বলছি। হ্যাঁ, কবিতার নাম বোটস সেল অন দ্য রিভার্স। সেল বলতে এখানে বোঝাচ্ছে আসলে ভেসে চলছে। ঠিক আছে, এইটা আপনি এই অর্থটা মাথায় রাখবেন যে নৌকা নদীতে ভেসে চলছে বা নদীতে ভাসছে, নদীতে এগিয়ে যাচ্ছে এরকম। ওকে, লিখেছেন ক্রিস্টিনা জর্জিনা। রজেটি বলে অনেকে, রসেটিও বলা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এবার আমরা আসি মূল যে টেক্সট। বোটস সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ। এখানে বলেছে নৌকাগুলো ভেসে চলে কোথায়? নদীতে। অ্যান্ড শিপস জাহাজগুলো ভেসে চলে সেল অন দ্য সিজ। সিজ বলতে সমুদ্র, সমুদ্রতে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই। অ্যাক্রস মানে আড়াআড়ি বা একদিক থেকে আরেক দিকে উড়ে যাচ্ছে এরকম বোঝাচ্ছে। কিন্তু বলছে কবি এখানে, কিন্তু মেঘ, ক্লাউডস মানে হলো মেঘগুলো, মেঘগুলো ভেসে চলছে আকাশে একদিক থেকে আরেক দিকে বা আকাশে আড়াআড়ি ভাবে। আর প্রিটিয়ার ফার দ্যান দিজ। প্রিটিয়ার মানে কি? এর থেকে আরো বেশি সুন্দর, চমৎকার। হ্যাঁ, দেখতে অনেক ভালো। ফার দ্যান দিজ, এই দিজ মানে হলো এই যে এই শিপস এবং এই যে বোটস এদেরকে বোঝাচ্ছে দিজ। দিস, দ্যাট, দিজ, দোজ। ঠিক আছে, এরকম চারটা আমরা এই ব্যবহারটা পাবো যেটার মাধ্যমে ইন্ডিকেট করা হয়। তো এখানে দিজ এইটা মানে হলো এই যে কাছের কোনো কিছু এবং প্লুরাল সেরকম কোনো কিছুকে নির্দেশ করতে গেলে তখন আমরা এই দিজ এই কথাটা ব্যবহার করব। সো এই দিজ দিয়ে বোঝাচ্ছে এই যে বোটস এবং এই যে শিপসের কথা। আর সেখানে কবি এই ৪ লাইনে কি বুঝাইলো? বুঝালো যে নদীতে নৌকাগুলো ভেসে চলে, এটাও সুন্দর। সাগরের ভেতরে জাহাজগুলো ভেসে চলে, এটাও সুন্দর। কিন্তু আকাশে যে মেঘগুলো ভেসে চলে বা ভাসমান যে মেঘগুলো আছে, সেগুলো এই নৌকা এবং জাহাজের তুলনায় এরা ভাসলে যেরকম সুন্দর লাগে, তার তুলনায় এটা অনেক বেশি সুন্দর। ঠিক আছে? অনেক বেশি হৃদয়গ্রাহী, অনেক বেশি আ মন জুড়ানো বা খুব চমৎকার একটা দৃশ্য। ওকে? সো এই জায়গা থেকে আমরা আরো একটা বিষয় বুঝতে পারি, সেটি হচ্ছে কবি এখানে আ পৃথিবীর যে জিনিসপত্র রয়েছে সেগুলোর সাথে, মানবসৃষ্ট যে জিনিসপত্র রয়েছে সেগুলোর সাথে আল্লাহ প্রদত্ত যে প্রাকৃতিক যে পত্রগুলো রয়েছে সেগুলোর সাথে একটা তুলনা দেখাচ্ছেন এবং কবি এখানে বলেই দিচ্ছেন যে মানবসৃষ্ট সেই জিনিসগুলো প্রাকৃতিকভাবে তৈরি বলব না, আল্লাহ কর্তৃক তৈরি সেই জিনিসগুলোর সাথে কখনোই তুলনায় পারবে না, কখনোই সেগুলোর সাথে সৌন্দর্যের দিক থেকে এগিয়ে থাকতে পারবে না। সবসময় যেগুলো আমরা আকাশের দিকে দেখছি সেগুলো অনেক সুন্দর, হোক সেটা তারা, চাঁদ বা অন্যান্য এই যে মেঘের কথা বলছে, সুনীল আকাশ, রাতের আকাশ, মানে এরকম যেগুলো মানবসৃষ্ট নয়, এই জিনিসপত্রগুলো সবসময় মানবসৃষ্ট জিনিসের থেকে অনেক বেশি, মানবসৃষ্ট যেকোনো উপাদানের চেয়ে অনেক বেশি কি সুন্দর। পরের লাইনগুলোতে আসি। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ। সেখানে তিনি বলছেন যে এই দেখো সেখানে একটা ব্রিজ রয়েছে। ব্রিজ বলতে আমরা কি বলবো? সাঁকো বলতে পারি বা ব্রিজ আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। সো নদীর উপরে কিন্তু ব্রিজ থাকে অনেক নদীতে। হ্যাঁ, তো সে কবি বলেছেন সেই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর, যেটা তোমাকে খুশি করবে। প্লিজ, এখানে প্লিজ মানে ওই যে দয়া করে ওইটা না, এখানে প্লিজ বলতে বোঝাচ্ছে খুশি হওয়া। ঠিক আছে, যেটা তোমাকে খুশি করবে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, সো তারপরে দেখেন, বাট দ্য bow that breezes heaven and overtops the trees. বাউ, বাউ বলতে এখানে বোঝাচ্ছে ধনুক। ধনুক তো না, এখানে বলছে যে রংধনুর কথা। এই বাউ বলতে এখানে কবি রংধনুর কথা বলছে। তো কি, কিন্তু ওই যে রংধনুটা, দ্যাট ব্রিজেস হেভেন, যেটা ব্রিজের মানে যেটা ব্রিজ কোথাকার? হেভেন। হেভেন বলতে আমরা জানি স্বর্গ বা বেহেস্ত, বাট এখানে সেটা বোঝানো হচ্ছে না। ইংলিশ লিটারেচারে সবসময় হেভেন বলতে ম্যাক্সিমাম টাইম এটা বোঝানো হয় আকাশকে। ক্লিয়ার? এখানে স্কাই না বলে কবি এখানে হেভেন ব্যবহার করেছেন। তো কবি এখানে বলতে চাচ্ছে, কিন্তু দেখো ওই যে আকাশের ওখানে বা আকাশের বুকে যেই রংধনুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আকাশের বুকে থাকা একটা কি ব্রিজ। নদীর উপরে যেমন ব্রিজ থাকে ঠিক তেমনি আকাশের উপরেও দেখা যাচ্ছে একটা ব্রিজ, এবং সেটা হচ্ছে কি রংধনু। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং সেই ব্রিজটা, সেই রংধনুটা কি হয়? আমরা দেখি যে গাছপালার পেছন দিয়েও কিন্তু দেখা যায়। হ্যাঁ, আপনি দূর থেকে কিন্তু রংধনুটা দেখতে পাবেন। দূর দিগন্তে যতদূর চোখ যায় ওই রংধনুটা কিন্তু আপনার চোখের মধ্যে আসতে থাকবে। এবং পরের লাইনগুলোতে একটু দেখেন, আরো বলবে
অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই। এবং সেই রংধনুটা এমনভাবে আছে যেন মনে হচ্ছে পৃথিবী থেকে আকাশের সাথে একটা রাস্তা তৈরি করেছে। তো এটা কিভাবে একটু কল্পনা করেন। ধরে নেন আমরা যখন একটা খোলা মাঠে দাঁড়িয়ে থেকে দূরে দেখতে পাচ্ছি যে একটা রংধনু, তখন দেখে কি মনে হয়? মনে হয় যে মাটির নিচ থেকে ওই রংধনুটা কি জন্মলাভ করেছে, সেটা আকাশ দিয়ে ঘুরে আবার মাটির নিচের দিকে চলে আসছে। ঠিক আছে? ঘটনাটা এরকম দেখায় দূর থেকে। কিন্তু আদৌ কিন্তু এরকম হয় না। বাট কবি ওই জায়গাটা, ওই সৌন্দর্যটা, ওই দৃশ্যটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। যেন মনে হচ্ছে যে মাটির নিচ থেকে মানে উঠেছে, মানে কি মাটি থেকে একটা রাস্তা তৈরি করেছে কিসে যাওয়ার? আকাশ পর্যন্ত। আকাশে যাওয়ার একটা রোড, একটা রাস্তা তৈরি করেছে এই রংধনুটা। ঠিক আছে? তারপরে কি বলছে? ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। এবং এই রংধনুটা অনেক বেশি সুন্দর কিসের চেয়ে? ওই ব্রিজের মতো, ওই ব্রিজের থেকে যেটা নদীর উপরে তৈরি করা আছে। বুঝতে পেরেছেন আপনারা? আমি এই ৪ লাইনটা সুন্দর করে আরেকবার বলে দিচ্ছি, একবারে আপনারা বুঝবেন, হ্যাঁ? কবিতাটা ছোট। এখানে চাইলে কিছু না পড়ালেও চলতো। বাট আমি একটু চাচ্ছি যে আপনারা বুঝেন বিষয়টা। ওকে? তো কবি এখানে কি বলল? নদীতে আমরা যেরকম ব্রিজ দেখি, সেই ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর হয়, নজরকাড়া হয় এবং সেগুলো কিন্তু আমাদেরকে খুশি করে, হ্যাঁ? কিন্তু আকাশের বুকে যখন আমরা রংধনু দেখি, কবির মতে সেই রংধনুটা হচ্ছে আকাশের বুকে থাকা ব্রিজের মতো। মানে নদীর উপরে যেমন ব্রিজ থাকে, ঠিক তেমনি আকাশের বুকে একটা ব্রিজ হিসেবে কবি এখানে কল্পনা করছে সেই রংধনুকে। এবং সেই রংধনুটা কি হচ্ছে? কবি দেখতে পাচ্ছেন সেগুলো গাছের ওপাশ থেকে বা পেছন থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ? তারপরে আরো কি বলছেন? কবির কাছে মনে হচ্ছে যেন এই রংধনুটা মাটি থেকে একটা রাস্তা তৈরি করেছে আকাশে যাবার, হ্যাঁ? এবং তারপরে কবি বলেছেন যে এই রংধনুটা মানে বা এই ব্রিজটা, যেটাকে কবি আকাশের ব্রিজ বলছেন যে রংধনুটাকে, এইটা অনেক বেশি সুন্দর কিসের চেয়ে? এই যে নদীর উপরে যে ব্রিজটা আছে সেটার চেয়ে। সো আশা করি এই কবিতাটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর এখানে তেমন কিছু নাই। এই যে এ নাম্বার অ্যাক্টিভিটি, A1 অ্যাক্টিভিটিসে হোয়াট bow is the poet talking about when she says but the bow that breezes heaven। ঠিক আছে? এখানে বলতে এখানে বলেছে যে কোন বাউয়ের কথা বলা হচ্ছে। এখানে আমরা তখন বলব যে আ রংধনুর কথা বলা হচ্ছে। ঠিক আছে? সো এতটুকু বললেই কিন্তু আপনার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এই বাও বলতে আমরা রেইনবো এটা মেনশন করে দিলে A1 এর উত্তরটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। ওকে। আল্লাহ হাফিজ।